তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন করতে গিয়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গিয়ে অ্যালুমিনিয়ামের যে আকরিক ব্যবহার করা হয় সেটি হচ্ছে বক্সাইট। বক্সাইটকে প্রথমে বিশোধন করে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা আলাদা করা হয়, Al2O3। এই Al2O3কে একটি ইস্পাতের ট্যাঙ্কে নেওয়া হয়। এই ইস্পাতের ট্যাঙ্কে নিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলানোর জন্য তাপ দেওয়া হয়। তো সেক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক অত্যধিক বেশি এবং এটি প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে। তাই গলনাঙ্ক কমানোর জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট যোগ করে দেওয়া হয়। তো ক্রায়োলাইট যোগ করে দিলে গলনাঙ্ক কমে 950 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তো এখান থেকে আমরা যেটা শিখলাম যে কোনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কমানোর জন্য তার সাথে বেজাল হিসাবে অন্য একটি পদার্থ যোগ করে দিলে তার গলনাঙ্ক কমে যায়। তো এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আসে এবং O2- আয়ন আসে এবং ক্রায়োলাইট থেকে দুটি আয়ন আসে, সেটা হচ্ছে Na+ এবং Al3+। এই দুটি হচ্ছে ধনাত্মক আয়ন এবং একটি ঋণাত্মক আয়ন আসে, সেটি হচ্ছে F-। সো এখানে ধনাত্মক আয়ন হচ্ছে Al3+, Na+, এবং ঋণাত্মক আয়ন হচ্ছে O2- এবং F-। তো যেহেতু Na+ এবং Al3+ এর মধ্যে সক্রিয়তাক্রমে অ্যালুমিনিয়াম 3+-এর অবস্থান নিচ্ছে, তাই অ্যালুমিনিয়াম 3+, এই যে ইস্পাতের ট্যাঙ্কের নিচের দিকে যে গ্রাফাইটের স্তরটি দেওয়া আছে সেটি ক্যাথোড হিসাবে কাজ করে এবং সেখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন যে আকৃষ্ট হয় এবং অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয় এবং গলিত অ্যালুমিনিয়াম হিসাবে একে এদিক দিয়ে আলাদা করে নেওয়া হয়। অপরদিকে O2-, এখানে যে দণ্ডগুলা দেখা যাচ্ছে গ্রাফাইটের দণ্ডগুলা, সেটাগুলা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং অ্যানোড হিসাবে কাজ করে। এখানে O2- ইলেকট্রন দান করে অক্সিজেন গ্যাসে পরিণত হয়। এক্ষেত্রে F- জারিত হয় না। সো যেহেতু অক্সিজেন গ্যাস এখানে উৎপন্ন হয়, এই অক্সিজেন গ্যাস এখানের যে তাপমাত্রা 950 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বনের সাথে বিক্রিয়া করে, গ্রাফাইট যেহেতু কার্বনেরই একটি রূপভেদ, বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই কারণে অ্যানোডকে বারবার পরিবর্তন করতে হয়। সো এই প্রক্রিয়ার যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে এরকম যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট যোগ করা হয় কেন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড বারবার পরিবর্তন করতে হয় কেন, আর অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে যেহেতু অ্যালুমিনার গলনাঙ্ক অত্যধিক বেশি, সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন। অন্য একটি ধাতু নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে সোডিয়াম ধাতু। তো সোডিয়াম ধাতু নিষ্কাশনে একই রকম সমস্যা হয়। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 801 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমানোর জন্য তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করে দেওয়া হয়। এক্ষেত্রে দুটি ধনাত্মক আয়ন তৈরি হয়, সোডিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন। অপরদিকে একটি ঋণাত্মক আয়ন তৈরি হয়, ক্লোরাইড আয়ন। তো এখানে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন, সোডিয়াম ও ক্যালসিয়াম আয়নের মধ্যে কোনটি ক্যাথোডে বেশি আকৃষ্ট হবে। এক্ষেত্রে একটি সক্রিয়তা সিরিজ তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ক্যালসিয়াম 2+ আয়ন উপরে আর সোডিয়াম প্লাস আয়ন নিচে। তো আমরা জানি যে আয়নটি নিচে অবস্থিত সেটি ক্যাথোড কর্তৃক বেশি আকৃষ্ট হয়, সো Na+ বেশি আকৃষ্ট হবে। আর এখানে ক্লোরিন গ্যাস জন্য যথাযথ ঝুঁকির প্রতীক তোমরা চিহ্নিত করে দেখাবা এবং ব্যাখ্যা দিবা যে কেন এই ঝুঁকির প্রতীক তোমরা বিবেচনায় নিয়েছ। ওকে, এগুলো গুগল ক্লাসরুমের মাধ্যমে আমার কাছে জমা দিবা। এখন তোমাদেরকে আমি একটি পরীক্ষা দিয়েছিলাম গুগল ক্লাসরুমে, সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে বলা হচ্ছে কোনটি কোন প্রকৃতির পদার্থ। সো ইথানল হচ্ছে অপরিবাহী, কারণ ইথানল পানিতে দ্রবীভূত হলেও কোনো আয়ন উৎপন্ন হয় না। বিশুদ্ধ পানি হচ্ছে অপরিবাহী। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ
দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চিনির দ্রবণ পানিতে দ্রবীভূত হয়, যেহেতু আয়ন তৈরি হয় না সুতরাং এটি অপরিবাহী। ম্যাগনেসিয়াম দাতব পরিবাহী অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী, মুক্ত ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন করে। লঘু সালফিউরিক অ্যাসিড যেহেতু সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় তাই এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে জারণ ঘটে অ্যানোডে, বিজারণ ঘটে ক্যাথোডে। ক্যাটায়ন আকৃষ্ট হয় ক্যাথোডে, অ্যানায়ন আকৃষ্ট হয় অ্যানোডে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন বর্ণহীন গ্যাসটি হচ্ছে অক্সিজেন। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সবসময় তরল অবস্থায় থাকতে হয়। অ্যানায়ন গঠিত হয় অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে। কোনটির উপস্থিতির জন্য লেড টু ব্রোমাইড তড়িৎ পরিবহন করে? মুক্ত আয়নের জন্য, যেহেতু লেড টু ব্রোমাইড একটি আয়নিক যৌগ। তড়িৎ প্রলেপনের জন্য এখানে যে বস্তুটিকে তড়িৎ প্রলেপন করা হবে সেটিকে আমরা ক্যাথোড হিসাবে নিব। আর যেহেতু সিলভার দিয়ে তড়িৎ প্রলেপন করব সেহেতু সিলভারকে আমরা অ্যানোড হিসাবে নিব এবং দ্রবণ হিসাবে নিব সিলভার নাইট্রেট দ্রবণ। তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি কখনো অ্যানোডের চার্জ মুক্ত হয় না? সেটি হচ্ছে NO3-, কারণ NO3- অবস্থান সক্রিয়তাক্রমে উপরের দিকে। গ্যালভানাইজিংয়ে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে জিঙ্ক 2+ 2 ইলেকট্রন। জিঙ্ক, কারণ জিঙ্ক ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে আয়রনের উপরে জমা হবে। গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করে কপার টু সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে বাদামি যে পদার্থ তৈরি হয় সেটি হচ্ছে কপার, কারণ কপার 2+ আয়ন ক্যাথোডে আকৃষ্ট হয়। এখানে পানির তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আয়নের আয়তন অক্সিজেন গ্যাসের আয়তনের তুলনায় দ্বিগুণ হয়। সো এখানে যেহেতু হাইড্রোজেন আয়ন 50 cc, অক্সিজেন হবে 25 cc। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে উৎপন্ন আয়ন নয় কোনটি? এটি তো আমরা জানি O2-। কোনটি আগে ক্যাথোডে আকৃষ্ট হয়? যার অবস্থান নিচে, যেহেতু কপার 2+ অবস্থান সক্রিয়তাক্রমে নিচে তাই কপার 2+ আয়ন আগে আকৃষ্ট হয়। 2 মোল অ্যালুমিনিয়াম আয়নকে চার্জ মুক্ত করতে, আমরা জানি 1 মোলকে চার্জ মুক্ত করতে 3 মোল ইলেকট্রনের প্রয়োজন। সো 2 মোলকে চার্জ মুক্ত করতে 6 মোল প্রয়োজন। কোনটি অধিক শক্তিশালী বিজারক? যেহেতু পটাশিয়াম ধাতু উপরে অবস্থিত সুতরাং পটাশিয়াম শক্তিশালী বিজারক। সক্রিয়তাক্রমে পটাশিয়ামের অবস্থান উপরে ধাতুর সক্রিয়তা সিরিজে। কোনটি অধিক শক্তিশালী বিজারক? শক্তিশালী বিজারক হচ্ছে যে যত সহজে ইলেকট্রন দান করতে পারে। এখানে যেহেতু OH- অবস্থান নিচে সক্রিয়তাক্রমে সুতরাং OH- শক্তিশালী বিজারক। ওকে, সো এই প্রশ্নগুলো নিয়ে আরেকটু তোমরা চিন্তা ভাবনা করবে এবং দেখবে যে উত্তরগুলো কিভাবে সঠিক হয়।